দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের নিয়মিত আয়োজন জাগো স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, সাম্প্রতিক সময়ে হাসপাতালগুলোতে ভর্তি রোগীরা যারা স্ট্রোকে আক্রান্ত তাদের বয়সের কোঠা কিন্তু 50-এর কম, এবং 30-এর কোঠায় যারা আছেন তারাও কিন্তু ভয়াবহভাবে আক্রান্ত হচ্ছেন স্ট্রোকে। কেন হচ্ছে এরকম? লাইফস্টাইলের কোনো পরিবর্তন? দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয় কম বয়সীদের স্ট্রোক, এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। চলে যাচ্ছি তার কাছে। ডক্টর হুমায়ুন, আপনাকে আমন্ত্রণ। আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা দেখবেন এই অনুষ্ঠান তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে যেটি জানতে চাই, আমি যেমনটি বলছিলাম যে স্ট্রোকে যারা আক্রান্ত সেই রোগীদের 22% কিন্তু 50-এর নিচে, এবং 30-এর কোঠায় যারা আছেন তারাও আক্রান্ত হচ্ছেন। এমনটি কেন হচ্ছে? কি বদলে যাচ্ছে আমাদের শরীরে বা জীবনে? আচ্ছা, আসলে স্ট্রোক হলো খুব মারাত্মক একটা রোগ। তো স্ট্রোকে আমরা যেটা দেখি যে বেশিরভাগ রোগী কিন্তু আপনার বয়স্ক থাকে, এবং আপনি দেখবেন যে হয়তো যারা বয়স একটু বেশি তাদের সাথে স্ট্রোকে আক্রান্ত হয়, কিন্তু গত প্রায় 10 বছর ধরে এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আগে যেরকম স্ট্রোক বলা হতো যে এটা বয়স্কদের রোগ, এখন কিন্তু আমরা স্ট্রোক আর বয়স্কদের বলি না। আপনি যে একটা পরিসংখ্যান দিলেন, এটা হলো আমাদের নিউরোসায়েন্স হসপিটালে আমরা গত 3 মাসে আমরা একটা দেখলাম যে আমাদের হসপিটালে কতজন স্ট্রোকের রোগী ভর্তি হয়েছেন। তো প্রায় 1050 জনের মধ্যে 20% রোগী হলো বা আপনার 50 বছরের কম। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইয়ং স্ট্রোক বাড়তেছে। এটা শুধু আমাদের দেশে বাড়তেছে না, যদি পরিসংখ্যানে দেখা যায় যে আপনার ধরেন এখন ধরেন বিভিন্ন দেশের যে একটা স্ট্রোক বিভিন্ন পেশেন্টের একটা রেজিস্ট্রি থাকে, কোন কোন পেশেন্ট কী কী রোগ নিয়ে ভর্তি হচ্ছে। তো এই পেশেন্ট রেজিস্ট্রিগুলোতে দেখা যাচ্ছে যে ইয়ং স্ট্রোক প্রায় 50% হারে বেড়ে যাচ্ছে। যেমন 2023 সালে একটা গবেষণা আছে, এই গবেষণায় আপনার দেখা গেছে যারা বয়স্ক এদের স্ট্রোকের হার 2% কমে গেছে, কিন্তু যারা আপনার বয়স কম, আগে সেখানে তার স্ট্রোক হয়তো 13%, এখন সেখানে 20%, মানে 50% স্ট্রোক কিন্তু বেড়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এগুলোর আমরা অনেকগুলো কারণ আছে। কারণগুলো হলো, ধরেন একটা হলো স্ট্রোকের তো বেশ কিছু কারণ থাকে নর্মাল সবার ক্ষেত্রে, যেমন আপনার ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, রক্ত চর্বির আধিক্য থাকে, স্থূলতা থাকে, তারপর আপনার ধরেন খাবারের যে একটা বিভিন্ন ধরনের আমরা যেটা বলি সুষম খাবার, এই সুষম খাবারগুলো হয় না, লাইফস্টাইলে কিছু পরিবর্তন আছে, তারপর আপনার ধূমপান, মদ পান, এগুলোর যে ওভারঅল এর পাশেও আপনার কিন্তু ইয়ংদের আরও কিছু আলাদা ঝুঁকি থাকে, যেটা আপনি শুরুতেই বললেন যে লাইফস্টাইল চেঞ্জ। তো লাইফস্টাইল চেঞ্জ কিন্তু খুব একটা বড় জায়গা জুড়ে ইয়ংদের ক্ষেত্রে স্ট্রোকের কারণ। তো এটা হলো যে আমাদের যে তাদের তো ডায়াবেটিস এগুলো থাকার পরেও আপনার কিছু কারণ থাকে যেটা লাইফস্টাইল চেঞ্জ, কিছু থাকে বংশগত কারণে স্ট্রোক হতে পারে, কিছু থাকে আপনার জন্মগত কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটির জন্য আপনার স্ট্রোকগুলো সাধারণত তরুণদের বেশি হয়। একদমই, আপনি যেমনটি বলছিলেন যে স্ট্রোক মানে কিন্তু আমরা আগে বুঝতাম যে বয়স্ক মানুষরা স্ট্রোকে আক্রান্ত হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা এখন দেখি যে 30-এর কম বয়সীরাও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এর জন্য কি জীবনযাপন পুরোপুরি দায়ী কিনা? পুরোপুরি বলতে আসলে কোনো স্ট্রোকের কোনো একটা কারণে যে পুরোপুরি হচ্ছে ব্যাপারগুলো এরকম না। যেমন জীবনযাত্রার যে মান, মানে ইয়ং যারা আছে তাদের কিন্তু জীবনযাত্রা এখন পুরো একটা অ্যাবনর্মাল, আমি বলবো এটা অ্যাবনর্মাল। কারণ ধরেন আমরা যারা তাদের বয়স কম, ওরা কিন্তু সারা রাত জেগে থাকে, তারপর সারা রাত ফেসবুকিং করে, তারপর তারা সবসময় মোবাইলে থাকে। তো এই যে কারণগুলো, এগুলো কিন্তু আপনার স্ট্রোকের একটা অন্যতম একটা কিন্তু বড় কারণ। এরপর আবার যদি আপনি খাবারের ব্যাপারগুলো আসেন, খাবারের ব্যাপারগুলো এখন তো ফাস্টফুড এগুলো সব খুব বেশি ধরেন এগুলো চলতেছে, যেমন ফাস্টফুড আপনার যে কোনো খাবার। তো এই ফাস্টফুডগুলো এগুলো কিন্তু আপনার স্ট্রোকের একটা বিভিন্নভাবে তারা কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তারপর শারীরিক যে একটা আমাদের যে পরিশ্রম, যেমন আমাদের বাচ্চা কাচ্চাগুলো ওরা কিন্তু এখন খেলাধুলার কোনো জায়গায় নেই, তারা খেলাধুলাও করে না, এবং আমরা যারা আছি সব আমরা কিন্তু অনলাইন বেসড কাজগুলো বেশি করতেছি, ফলে শারীরিক পরিশ্রম কিন্তু আমরা কেউ করি না। এগুলো একটা স্ট্রোকের বড় কারণ। বিশেষজ্ঞরা বলছেন ডক্টর হুমায়ুন যে স্ট্রোকের কারণে তরুণরা পক্ষাঘাতগ্রস্ত বা মৃত্যু ঝুঁকিও থাকে। এক্ষেত্রে আমি যদি একটু এখান থেকে জানতে চাই যে তরুণরা হঠাৎ পড়ে গেলেন, কথা বন্ধ হয়ে গেল, এই কেস কতটা হাসপাতালে বেড়েছে? এটা ঠিক ধরেন হঠাৎ করে পড়ে গেল, এগুলো অনেকগুলো কারণে হয়, এটা ঠিক স্ট্রোকের কারণে যে হয় তা না। ধরেন একজন ইয়ং পেশেন্ট হঠাৎ করে পড়ে যাচ্ছে বা অজ্ঞান হয়ে গেল, মেইনলি আপনি যেটা বলতে চাচ্ছেন হয়তো অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। একটা কারণ যদি আমরা স্ট্রোক রিলেটেড কারণগুলো যদি আলাপ করি, স্ট্রোক রিলেটেড হলো যে আপনার দেখা যায় যে একটা ব্রেনের মধ্যে আপনার যদি রক্তক্ষরণ হয়,
ব্রেনের মধ্যে দুই কারণে রক্তক্ষরণ হতে পারে। একটা হলো আপনার ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হতে পারে, আর একটা হলো ব্রেনের পর্দায় কিছু রক্তক্ষরণ হতে পারে। তো এই দুইটা কারণে কিন্তু আপনার কিন্তু হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যেতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে, এক পাশ অবশ হয়ে যেতে পারে, তারপর তার ধরেন কথায় জড়তা চলে আসতে পারে। এগুলো হলো স্ট্রোক রিলেটেড কারণ। এছাড়াও কিন্তু হঠাৎ করে পড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো কিন্তু আরও অনেক কারণ থাকে। তো সেগুলো ধরেন হয়তো কারো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কমে গেলে অজ্ঞান হতে পারে। কেউ আপনার যদি তার হয়তো বা লবণ আছে শরীরে, সেই লবণ কমে গেলে সে অজ্ঞান হতে পারে, কোনো ধরনের মারাত্মক কোনো ইনফেকশন অজ্ঞান হতে পারে। কিন্তু স্ট্রোক রিলেটেড কারণে যেমন হয়তো আমরা যেটাকে বলি সাবঅ্যারেন্টেড হেমোরেজ, সেগুলো বা ইন্টারস্টেবল হেমোরেজ, এগুলোতে কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণগুলো, যে কারণগুলো আপনি বলছিলেন স্ট্রোকের কারণ, কি আগে থেকে বোঝার কোনো উপায় আছে কিনা? যে তরুণ আছে তারা ধরেন নর্মাল লাইফস্টাইল লিড করছে, কাজের ক্ষেত্রে যাচ্ছে, সেক্ষেত্রে সে কিভাবে বুঝবে? আচ্ছা, একটা হলো ধরেন স্ট্রোকের তো জেনারেল কিছু কারণ থাকে, যেগুলো আমরা শুরুতেই বললাম, প্রেশার, ডায়াবেটিস, তারপর আপনার চর্বিতে আধিক্য, রক্তে চর্বির আধিক্য, তারপর আপনার ধরেন যে কেউ অতিরিক্ত মোটা, যেটাকে আমরা স্থূলতা বলি, তারপর কেউ যদি ধূমপান করে, মদ পান করে, কারো যদি পরিবারে কোনো স্ট্রোকের হিস্ট্রি থাকে, তার স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কারো যদি এই ধরনের কারণগুলো থাকে, তাহলে কিন্তু সে একটা স্ট্রোকের ঝুঁকির মধ্যে আছে। এরপর সে যদি, আপনি যেটা বললেন যে কেউ যদি স্বাভাবিক লাইফ লিড করে, তাহলে তার অস্বাভাবিক লাইফ লিড করার কারণে যে ঝুঁকি, এগুলো তো আসবে না। কিন্তু যদি এই ঝুঁকিগুলো থাকে, তাহলে কিন্তু তার কিন্তু আমরা মনে করি তার স্ট্রোকে একটা ঝুঁকি আছে। কিন্তু সে যদি সেই কারণগুলো যেগুলো বললাম, এগুলো ঠিকমতো যদি সে ম্যানেজ করে, তাহলে কিন্তু তার স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকখানি কম থাকবে। আর এর সাথে সে যদি, আমরা ধরেন যেটা আমরা বলি শারীরিক পরিশ্রম যদি না করে, তারপর যদি সে যদি নর্মাল যে লাইফ যেগুলো মেইনটেইন, এগুলো যদি না করে, তার ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। কাজেই ধরেন যে আপনার কারণগুলো যদি আমরা ঠিক মতো ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকটাই কম থাকবে। ডাক্তার হুমায়ুন, ইদানিং আমরা বেশি দেখি যে তরুণদের মধ্যে মানসিক হতাশা যে জিনিসটি কাজ করে, ক্যারিয়ার নিয়ে, পারিবারিক হতাশা, এক্ষেত্রে এই হতাশার সাথে স্ট্রোকের কোনো সম্পর্ক আছে কিনা, এবং যদি থাকে তাহলে সে সেখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারে? এটা তো খুব বড় ভালো প্রশ্ন। আসলে আমাদের এখনকার তরুণদের মধ্যে হতাশা অনেক বেশি। আসলে এইটা কিন্তু আপনি চিন্তা করেন, আমাদের যারা আগের জেনারেশন, তাদের মধ্যে কিন্তু এত হতাশা ছিল না। হতাশার কারণ আমার কাছে মনে হয় যে তারা ধরেন আমাদের চাহিদাটা বেশি হয়ে গেছে। যেমন খুব তাড়াতাড়ি আমাদের এস্টাবলিশড হতে হবে, তাড়াতাড়ি আমাদের গাড়ি বাড়ি করতে হবে। এখন আমাদের সময় তখন আমরা যদি আমাদের জেনারেশনের আগের জেনারেশন বলি, আমাদের জেনারেশনের আগের জেনারেশন, তারা কিন্তু ধরেন তার একটা গাড়ি হয়েছে, কিন্তু হয়তো একেবারে চাকরি শেষ দিকে গিয়ে। তো আমাদের এই যুগে জেনারেশন, আমরা যখন আমরা পড়াশোনা করতাম, তখন আমাদের একটা আইডিয়া ছিল, ঠিক আছে হয়তো বা আমি 40-50 বছর গিয়ে একটা গাড়ি করবো। আর এখনকার যারা জেনারেশন, তারা ভাবতেছে যে আমি পাশ করার পরে গাড়ি করতে হবে। তো এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা কিন্তু তাদের একটা মানসিক চাপ বাড়তেছে। তো সেই ক্ষেত্রে মানসিক চাপ বাড়ার কারণে কিন্তু আপনার অনেকগুলো সমস্যা হয়। একটা সমস্যা হলো, যদি আপনার মানসিক চাপ বেশি থাকে, তাহলে শরীরের মধ্যে কিছু হরমোন আছে, স্ট্রেস হরমোন বলি, কর্টিসল, অ্যাড্রেনালিন, এই হরমোনগুলো আধিক্য বেড়ে যায়। এগুলো যদি বেড়ে যায়, তাহলে আপনার এই হরমোনগুলো আপনার উচ্চ রক্তচাপ বাড়ায়, হার্টের উপর আপনার হৃদস্পন্দন অনেক বাড়িয়ে দেয়। এই হরমোনগুলো আপনার ধরেন ঠিকমতো ইনসুলিনকে কাজ করতে দেয় না। না দিলে তখন আপনার কি, ইনসুলিন যদি কাজ না করে, তাহলে আপনার শরীরে আপনার সুগারের পরিমাণ বেড়ে যাবে, ডায়াবেটিস হবে। এই হরমোনের কারণে আপনার কিন্তু স্থূলতা দেখা দেয়। আবার এই হরমোনের কারণে কিন্তু আমাদের ঘুম ঠিক মতো হয় না। তো যদি আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আপনার স্থূলতা, এগুলো তো আমরা আগেই বললাম যে এটা একটা স্ট্রোকের কারণ। কাজে আপনি কেউ যদি অবসাদে ভুগে, তাহলে কিন্তু তার কিন্তু অনেকগুলো সমস্যা হয়। সবগুলো কারণ কিন্তু আপনার স্ট্রোক, এবং মানসিক অবসাদ সে নিজেও কিন্তু একটা স্ট্রোকের কারণ হিসেবে কাজ করে। তো এই জন্য তরুণদেরকে আমরা যেটা বলবো, যে আসলে হতাশার লাইফে হতাশার কিছু নাই। যেমন আপনি অনেক দেখবেন যে ব্যক্তিগুলো হয়তো বারবার ফেল করছে, বারবার কাজ করছে, কিন্তু তারা কিন্তু একসময় কিন্তু তারা কিন্তু সফল হয়ে গেছে। এবং আমাদের যেটা মনে হয় যে সফলতা কোনো শর্টকাট রাস্তা নাই। যদি আপনি ন্যায়ভাবে বা সততার সাথে চলতে চান, তাহলে কিন্তু আপনাকে সময় দিতেই হবে। তো কাজে আমার মনে হয় যে আমরা যদি তরুণদেরকে একটা চিন্তা করতে হবে, তাদের একটা মূল্যবোধের জায়গা তৈরি করতে হবে, যে কোনো জিনিস আস্তে আস্তে হবে, সময়ের সাথে সাথে হবে। কাজে হতাশা হওয়ার দরকার নেই। আর কেউ হতাশা হয়ে সে যদি স্ট্রোক করে ফেলে কম বয়সে, তাহলে তার লাইফ পুরোটাই শেষ। ফলে যে কারণে সে গাড়ির পিছে ছুটতেছে, তো এটা তো সে গাড়িতে জীবন উঠতেও পারবে না। তো কাজেই আমার মনে হয় যে হতাশ হওয়া যাবে না,
চেষ্টায় লেগে থাকতে হবে আর কি। তার মানে আমরা বলতে পারি যে মানসিক অবসাদের সাথে স্ট্রোকের একটা যোগসূত্র আছে। ডাক্তার হুমায়ুন, আপনি বলছিলেন ঘুমের কথা। অনেকেই আছে যারা রাতে ঘুমাচ্ছে না কিন্তু দিনের বেলা সেই ঘুমটা কোনোভাবে পরিপূর্ণ করছে, এক্ষেত্রে এটি কতটুকু স্বাস্থ্যসম্মত? ঘুমের ব্যাপারটা হলো যে ঘুম হলো, ধরেন এটাকে আমরা বলি, আমরা যখন প্রতিদিন যে আমরা যে কাজগুলো করছি, ধরেন এই যে আমি অফিস করি, আমি অপারেশন করি, আপনি একটা কাজ করতেছেন, রাস্তায় চলাফেরা করতেছি, আমরা এই প্রত্যেকটা কাজে শরীরের কিন্তু অনেক কোষ মারা যায়, লাখ 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 কোষ মারা যায়। তো এই কোষগুলো যখন আমরা ঘুমাই, ওই সময়টাই কিন্তু এই কোষগুলো আবার রিজেনারেট করে। ধরেন আপনার স্কিনের কোটি কোটি কোষ মারা যায়, এটা আবার রিজেনারেট করে। তো যদি ঘুম যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার ওই কোষগুলো রিজেনারেট করতে পারবে না, ফলে আলটিমেটলি কি আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। এখন ধরেন ঘুম যদি না হয় তাহলে আপনার যে কর্টিসল লেভেল এটা বেড়ে যাবে। তো যদি ঘুম না হয় তাহলে আপনার শরীরের যে রক্তচাপ আছে এটা বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, আপনার শরীরে যে খারাপ কোলেস্ট্রল আছে সেগুলো বেড়ে যায়। আর ঘুমের আপনার ইয়েটা কি, ঘুম হলো যে মানুষকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে একটা ন্যাচারাল ওয়েতে। যেমন যখন সূর্যের আলো ডুবে যায় তখন থেকে আমাদের শরীরে কিন্তু একটা হরমোন রিলিজ হয় যেটাকে আমরা মেলাটোনিন, এটা সূর্যের আলোর সাথে সম্পর্ক আছে, দিনের বেলা কিন্তু এটা আপনি আসবে না। এই মেলাটোনিনটাই কিন্তু আমাদের ঘুম হয়। তো যখন এটা সিক্রেশন শুরু হয় সন্ধ্যার পর থেকে আস্তে 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 বাড়তে থাকে, তখন কিন্তু আমরা বেশি ঘুমে আচ্ছন্ন হই, ঘুমটা ভালো হয়। তো আপনি যখন দিনের বেলা ঘুমাবেন, দিনের বেলা তো লাইট থাকে, তো ওই মেলাটোনিনটা থাকবে না, তো ফলে হরমোন তো আপনার যেটা নর্মাল কাজ করে হতে এটা কাজ করতেছে না। তো এই জন্য আপনি যেটাই হোক আপনাকে, এবং গবেষণায় দেখা গেছে যে আপনি যদি রাত্রে 1 ঘন্টা ঘুমান, দিনের বেলা 4 ঘন্টার ঘুমের সময়, তো যদি আপনি ঘুম কম হয় তাহলে কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়ে। এবং যদি আপনার দেখা গেছে যে 5 ঘন্টা বা 6 ঘন্টার কেউ যদি কম ঘুমায়, তার কিন্তু আর স্ট্রোকের ঝুঁকি 4 গুণ বেড়ে যায়। তো কাজেই আপনার ঘুমের অবশ্যই বিকল্প নেই, এবং সেটা আপনার কিন্তু রাত্রিবেলার বিকল্প নেই। দিনের বেলা ঘুমালেও ওইভাবে শরীর কিন্তু আপনার সেটা অ্যাডাপ্ট করতে পারে না। একদমই, তার মানে রাতের ঘুমটা রাতেই কভার করতে হবে। ডাক্তার রহমান, অনেক সময় দেখা যায় যে অনেকেই ঘুম থেকে উঠে সকালবেলা শরীরে একটা কাঁপুনির সৃষ্টি হয় বা হাত পা অবশ হয়ে যাচ্ছে, এটি কি কোনো স্ট্রোকের লক্ষণ হতে পারে কিনা? না, এইটা আসলে স্ট্রোকের লক্ষণ না। আগে আপনারা যদি বলি স্ট্রোকের লক্ষণ কি, স্ট্রোকের লক্ষণ আমরা খুব সিম্পলি আমরা তো কিন্তু ধরেন একটা জিনিস দিয়ে মনে রাখতে হবে, সেটা হলো ফাস্ট, FAST, ফাস্ট। ফাস্ট মানে এফ তে এফ মানে ফেস, ফেস মানে হলো যদি আপনার কোনো কারণে যদি ধরেন মুখের একটা অংশ বেঁকে যায়। তারপর এতে হলো আর্ম, আর্ম মানে যদি কোনো কারণে আপনার হাতের একটা অংশ আপনার অবশ হয়ে যায়, বা এক পা অবশ হয়ে যায়, বা পুরো এক পাশ অবশ হয়ে যায়। এসতে হলে স্পিচ, মানে আপনার যদি কথা বলা যদি জড়তা তৈরি হয়, হঠাৎ করে হয়তো কারো কথায় জড়তা হলো বা কথা বন্ধ হয়ে গেল, সেগুলো কিন্তু আপনার এই 3টা হলো মেইন আপনার স্ট্রোকের লক্ষণ। এছাড়া হতে পারে যে আপনার ধরেন মাথা ঘুরাচ্ছে, মাথায় ব্যথা করতেছে, তারপর চোখে কম দেখতেছে, চোখে অন্ধ হয়ে গেছে, এগুলো স্ট্রোকের লক্ষণ। তো কেউ সকালবেলা উঠেই যেটা আপনি বললেন যে হয়তো কাঁপুনি দিচ্ছে, এটা আসলে স্ট্রোকের ওইটার লক্ষণ না। স্ট্রোকের লক্ষণগুলো হলো আমরা যেটা বললাম ফার্স্ট, এটা মনে রাখলেই হয়। তার মানে লক্ষণ বলতে আমরা FAST ফাস্ট দিয়ে বুঝতে পারবো। এখনকার তরুণরা কিন্তু অনেক বেশি জিম ফ্রিক, তারা জিম করতে পছন্দ করে, নিজেকে একটু ওইরকম দেখতে পছন্দ করে, সিক্স প্যাক একদমই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তারা বিভিন্ন প্রোটিন সাপ্লিমেন্টও কিন্তু নিচ্ছে, এগুলো কি স্ট্রোকের ঝুঁকি বাড়ায় কিনা বা কতটুকু ক্ষতিকর? আচ্ছা, এইটা আসলে ওইভাবে সরাসরি স্ট্রোকের ঝুঁকি বাড়াবে না ব্যায়াম, কারণ আমরা তো জানি ব্যায়াম খুব ভালো জিনিস, কিন্তু যে কোনো অতিরিক্ত জিনিসই খারাপ। তো ব্যায়াম যদি আপনি অতিরিক্ত করেন এটা কিন্তু খারাপ। এটা কিভাবে খারাপ? আপনি কয়েকটা কারণ হতে পারে। ব্যায়াম যদি আপনি অনেক বেশি ব্যায়াম করেন তাহলে আপনার কিন্তু হার্টের ব্যায়াম করলে দেখবেন যে আপনি কিন্তু বুক অনেক ধরফর ধরফর করতেছে, মানে হলো আপনার হার্টবিটটা অনেকটা বেড়ে যায়। তারপর ব্যায়াম করলে কিন্তু আপনার প্রেশার বেড়ে যায়। তো আপনি যদি খুব বেশি ব্যায়াম করেন তাহলে আপনার প্রেশার বেশি থাকবে অনেকক্ষণ, আপনার হার্টবিট বেশি থাকবে অনেকক্ষণ। আর যদি আপনি অতিরিক্ত ব্যায়াম করেন তাহলে আপনার দেখা গেলো যে আপনি অনেক বেশি ঘামছেন। তো যদি আপনি ঠিকমতো ওই ঘামার কারণে আপনি যদি লিকুইড যদি ঠিকমতো না খান তাহলে কিন্তু আপনার আবার ধরেন আপনার পানি শূন্যতা দেখা দিবে। তো এই জন্য অতিরিক্ত ব্যায়াম কিন্তু ভালো না। আচ্ছা, আর আপনি যেটা বললেন প্রোটিন সাপ্লিমেন্ট, এখন যারা ব্যায়াম করে ওরা আসলে ভাবে যে প্রোটিন না খেলে মাংস হবে না, কিন্তু সাপ্লিমেন্টগুলো ভালো না। সাপ্লিমেন্টের মধ্যে আপনার ধরেন কিছু কিছু আছে অতিরিক্ত ফ্যাট থাকে, কিছু সাপ্লিমেন্টে আপনার
ধরেন আপনার শর্করা বেশি থাকে, কিছু সাপ্লিমেন্টে আপনার ধরেন এনার্জি বেশি থাকে। তো সাপ্লিমেন্টগুলো যদি কেউ অতিরিক্ত খায়, অতিরিক্ত প্রোটিনও কিন্তু ভালো না। অতিরিক্ত প্রোটিন খেলে আমাদের কিন্তু ক্রিয়েটিনিন বেশি হয়, ইউরিক অ্যাসিড বেশি হয়, সেটা আপনার কিডনি দিয়ে আবার এটা পাস করতে হয়। তো যখন অতিরিক্ত আপনার এই প্রোটিনগুলো বেশি খায় যদি কেউ, তাহলে তার কিডনির উপর অনেক বেশি চাপ পড়ে, ফলে এখান থেকে কিন্তু কিডনি বিকল হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার এই যে ধরেন আমি যেটা বললাম যে অনেক চর্বি বেশি থাকে অনেক আপনার সাপ্লিমেন্টারি প্রোটিনের, তো এই সাপ্লিমেন্টারি প্রোটিনের চর্বি বেশি থাকলে তো আলটিমেটলি চর্বির আমরা কাজ কি, খারাপ চর্বি বেড়ে যাবে। খারাপ চর্বি বেড়ে গেলে তার রক্তের যে চলাচল এটা বাধাপ্রাপ্ত হতে পারে। বেশি পরিমাণে যদি আপনার এই সাপ্লিমেন্টে যদি শর্করা থাকে, তাহলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাবে। তো এগুলো কিন্তু আপনার ওভারঅল সব কিছু মিলে কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তো এই জন্য সাপ্লিমেন্ট না করে যদি আমরা ন্যাচারাল যে খাবারগুলো আছে, সেখানে অনেক প্রোটিন আছে, ডিম, দুধ, মাছ, মাংস, এগুলো যদি খাওয়া যায় সেটা কিন্তু গুড। সাপ্লিমেন্টে সবসময় অতিরিক্ত না খাওয়াই ভালো। এবং জিমটাও সেরকম অতিরিক্ত হ্যাঁ, না করে। জিম কিন্তু আপনি অতিরিক্ত ব্যায়াম কিন্তু খারাপ, কম ব্যায়ামও খারাপ, অতিরিক্ত ব্যায়ামও খারাপ। তো যদি আপনি ব্যায়াম সাধারণত যদি আপনি একটা হেলদি লাইফের জন্য আপনি সপ্তাহে 5 দিন 30 থেকে 45 মিনিট যদি আপনি ব্যায়াম করেন, দ্যাটস এনাফ। তো কেউ যদি অতিরিক্ত ব্যায়াম করে, এটা কিন্তু তার স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতি হবে। বর্তমানে তরুণরা কিন্তু ফাস্ট ফুডে বেশি আসক্ত হয়ে গেছেন। তারা অফিস করছেন, দেখা যাচ্ছে সারাদিনই ভাত খাচ্ছে না বা কার্বোহাইড্রেট নিচ্ছে না, প্রোটিন নিচ্ছে না, কিন্তু বাইরে গিয়ে ফাস্ট ফুড খাচ্ছে। তো এই দিকটা কতটা ক্ষতিকর হতে পারে? খাবারের ব্যাপারগুলো হলো দেখেন যে এটা কিন্তু ফাস্ট ফুড মানে কিন্তু খুবই মারাত্মক। কারণ ফাস্ট ফুডের মধ্যে কয়েকটা জিনিস বেশি থাকে। একটা হচ্ছে আপনার লবণ বেশি থাকে, ফাস্ট ফুডে আপনার স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট এটা বেশি থাকে, ফাস্ট ফুডে আপনার চিনি অনেক বেশি থাকে। তো যদি লবণ বেশি থাকে, লবণের কাজ হলো সে আপনার পানিটা বডিতে ধরে রাখবে। পানি যখন বেশি ধরে রাখবে তখন কিন্তু আপনার রক্তচাপ বেড়ে যাবে। তার মানে যদি কেউ বেশি লবণ খায়, তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি ট্রান্স ফ্যাট বা আপনার স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার খুবই মারাত্মক, ভয়াবহ। কারণ এগুলো আপনার শরীরে রক্ত যে নালীগুলো আছে, সেই রক্তনালীগুলোতে জমে যাবে। যেমন হার্টের রক্তনালীতে জমে যাবে, ব্রেনের রক্তনালীতে জমে যাবে। তো এখান থেকে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক করতে পারে। আর হলো অতিরিক্ত চিনি তো অবশ্যই খারাপ, কারণ যেহেতু সুগার, এটা তো আপনার ডায়াবেটিসের পরিমাণ ঝুঁকি বাড়ানোর একটা সম্ভাবনা থাকে। কাজেই ফাস্ট ফুডগুলো এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং গবেষণায় দেখা গেছে যে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল যে একটা নিউট্রিশন আছে, ওদের জার্নালে গবেষণা আসছে যে কেউ যদি সপ্তাহে 2 বারও যদি সে যদি আপনার ফাস্ট ফুড খায়, তাহলেও কিন্তু তার স্ট্রোক, হার্ট অ্যাটাক, স্থূলতা এগুলোর কিন্তু ঝুঁকি অনেক বেড়ে যায়। কাজেই ফাস্ট ফুড যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। অনেক সময় আমরা গরুর মাংস, চিংড়ি মাছ, কোলেস্টেরল জাতীয় খাবার, এটা কতটুকু খেতে হবে, বা এই খাবারগুলো বিয়ে বাড়িতে আমাদের দাওয়াত দিলে কিন্তু আমরা অবশ্যই সেখানে গরুর মাংস, চিংড়ি মাছ এগুলো খেতে পছন্দ করি, কতটুকু পরিমাণে খাওয়া উচিত আসলে? খাবার নিয়ে আমাদের মধ্যে একটা যে ট্রেডিশন এখন তৈরি হয়েছে যে আমি কতটা না খেয়ে থাকা যায়, হ্যাঁ এটা খুব ভালো। কিন্তু আমরা ডায়েটিং বলতে যেটা বোঝাই, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। আমরা মনে করি যে হ্যাঁ আমি কার্বস খাবো না, আমি শুধু দিয়ে চলবো, কিন্তু এটা কিন্তু আপনার না। কারণ আমরা যদি আপনি খাবার একটা ব্যালেন্স ডায়েট বলে একটা কথা আছে, ব্যালেন্স ডায়েট হলো সুষম খাবার। মানে খাদ্যের আপনার 6টা উপাদান আছে, এই 6টা উপাদানই থাকতে হবে খাবারের মধ্যে, এটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। যেমন আপনি যদি দুধের কিন্তু খুব একটা ভালো ব্যালেন্স ডায়েট, মানে ওর মধ্যে সব কিছু আছে। আপনার শর্করা বলেন, প্রোটিন বলেন, ভিটামিন বলেন, মিনারেল বলেন, ফ্যাট বলেন, যা আছে সবগুলো আছে। তো আপনি যদি কোনো একটা পার্ট বাদ দেন, তাহলে তো আপনি খাবার সুষম থাকবে না। তো কাজেই আপনি যে একদম কার্ব বা আপনি কার্ব বাদ দিয়ে দিবেন, এটা কিন্তু নর্মাল না। তো এগুলোর কার্বের তো আপনার দরকার আছে, শরীরে তো আপনার ফ্যাটের প্রয়োজন আছে। তো সেই হিসাবে কিন্তু আমাদের ডায়েটিং করে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। এখন আপনি যেটা বললেন যে আমরা কতটুকু খেতে পারি, বিয়ে বাড়িতে গেলে তো একটু বেশি খাবেন, এটাই স্বাভাবিক, পরের বেলা কম খাবেন। তো আমরা এগুলো খেতে পারবো না ব্যাপারটা এমন না, আমরা অবশ্যই খেতে পারবো, কিন্তু সেটা তো পরিমাণে কম। মানে একবেলা বেশি খেলে পরের বেলা একটু কমিয়ে দিয়ে খেতে হবে। ডাক্তার হুমায়ুন, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু এখন স্ট্রোকটা আমরা তরুণদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এবং বয়স্কদের তো আছেই, তাদের জন্য পূর্ণাঙ্গ একটা লাইফস্টাইল যদি আপনাকে সাজেস্ট করতে বলি, কি বলবেন? লাইফস্টাইল বলতে প্রথম যেটা বলতে হবে 1 নম্বর হলো যে ঘুমটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা। এটা হচ্ছে রাত্রেবেলায় ঘুমাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো শারীরিক পরিশ্রম করতে হবে, যেমন
ব্যায়াম, হাঁটা চলা, সাঁতার, সাঁতার কিন্তু খুব ভালো এক্সারসাইজ। তারপর সাইক্লিং, এগুলো খুব ভালো এক্সারসাইজ। দৌড় খুব ভালো, জগিং খুব ভালো এক্সারসাইজ। এই ব্যায়াম করতে হবে, সেটা ধরেন আপনি সপ্তাহে 5 দিন বা 6 দিন 30 মিনিট থেকে 45 মিনিট করবেন। খাবারটা আপনাকে ঠিক করতে হবে, যে খাবারে আপনার ধরেন যেগুলো চর্বি জাতীয় খাবার বেশি, যেমন রেড মিট, গরুর মাংস, চিংড়ি মাছ, যেগুলো আপনার চর্বি বেশি, এই খাবার একটু কম খেতে হবে। চিনি জাতীয় খাবারটা খুব কম খেতে, আমরা বলি 3S, সল্ট, সুগার, এই দুইটা যদি আপনি করতে পারেন, কাট আপ করতে পারেন, মানে একবার বন্ধ না, কমিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার হেলদি লাইফস্টাইলটা অনেক ভালো হবে। আর একটা হলো যে আপনার ধরেন বেশি হতাশা, মানসিক চাপ, স্ট্রেস, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। যে কোনো জিনিস এটাকে অ্যাডাপ্ট করে একটা করতে হবে। যখন আমি একটা পড়ে গেলাম মানে কিন্তু আমি চলে গেলাম, ব্যাপারটা সেরকম না। আমি এই পর্যায়ে আসছি, আমি অনেক ফল হয়েছে, আমি আবার দাঁড়াইছি, আবার ফল হয়েছে, আবার দাঁড়াইছি, এইভাবেই তো আসতে হবে। সবার লাইফে এইভাবে গল্পগুলো থাকে। আর যদি স্ট্রোকের কোনো ঝুঁকি থাকে, ডায়াবেটিস, প্রেশার, যেগুলো আমরা আলাপ করলাম, এগুলো থাকলে এগুলো অবশ্যই চিকিৎসার মধ্যে রাখতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর একটা লাইফ আমার মনে হয় মেনটেন করা সম্ভব হবে। একদমই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আপনার পরামর্শগুলো দ্বারা। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষে ধন্যবাদ জাগো টিভি। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কম বয়সীদের স্ট্রোক। ডাক্তার হুমায়ুন আমাদের সাথে ছিলেন এবং তিনি যেসব পরামর্শ দিয়েছেন, আশা রাখছি সকলের অনেক বেশি উপকার হবে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।